রাজ্যে পাসপোর্ট জালিয়াতিতে সর্ষের মধ্যেই ভূত। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসআই আব্দুল হাই। তিনি এসসিও পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে টাকার বিনিময়ে পাসপোর্ট ভেরিফিকেশনে ছাড়পত্র নাকি অবাধেই দিয়ে দিতেন কলকাতা পুলিশের এই প্রাক্তন এসআই। এদিকে আব্দুল হাইয়ের গ্রেপ্তারির পর একটি বিষয় তদন্তকারীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। নিজের কর্মজীবনে টাকার বিনিময়ে মোট কতগুলি পাসপোর্টে ছাড়পত্র দিয়েছেন ধৃত আব্দুল হাই। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে কর্মজীবনের শেষ 4 বছরে তিনি এই পাসপোর্ট ভেরিফিকেশনের কাজের দায়িত্বে ছিলেন। আর এই শেষ 4 বছরে তিনি মোট 50টির বেশি পাসপোর্ট ভেরিফিকেশনের কাজ করেছেন। অর্থাৎ টাকার বিনিময়ে প্রায় 50 জন জিহাদিকে ভারতে থাকার ছাড়পত্র দিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের এই প্রাক্তন সাব ইন্সপেক্টর, যা সরাসরি দেশদ্রোহিতার শামিল। ভাবতে পারছেন, ভুয়ো নথির বিনিময়ে যদি দেশের সর্বোচ্চ পরিচয়পত্র পাসপোর্টের ছাড়পত্র দিয়ে দেওয়া হয়, তাহলে তো যাকে বলে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। কারণ এই জিহাদিরা ভারতীয় পাসপোর্ট হাতে যদি কোনো রকম নাশকতার ঘটনা ঘটায়, তাহলে তো কিছুই করার থাকবে না। যখন খবর পাওয়া যাবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে কাজ করতেন এই আব্দুল হাই? জানা গিয়েছে এই পাসপোর্টের নথি জোগাড়ের কাজটা তিনি করতেন, তার সঙ্গে কাজ করতো হোমগার্ডরা। আর পরবর্তীকালে অফিসিয়ালি ভেরিফিকেশনের কাজটা করতেন আব্দুল হাই। জানতে চেষ্টা করেছেন তদন্তকারীরা যে কিভাবে তিনি এই কাজ করতেন, কিভাবে তার চক্র চলতো এবং এ বিষয়ে তার কি মূল যে যারা সঙ্গ দিত তারা কারা, তারা কিভাবে এগুলো করতো। এ বিষয়ে বিস্তারিত জানবো রাজেশ সাহার প্রতিবেদন থেকে। ভুয়ো পাসপোর্ট চক্রের যে জাল বিস্তার হয়েছিল গোটা রাজ্য জুড়ে, সেই জাল কিন্তু ক্রমশ কলকাতা পুলিশ গুটিয়ে আনছিল। তদন্তে কিন্তু একের পর এক চক্র সামনে আসছিল। পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা মাথা, যারা পান্ডা, যারা মাস্টার মাইন্ড, তারা কিন্তু একের পর এক ধরা পড়ছিলেন এবং অন্যতম কিছুদিন আগে ধরা পড়েছেন মনোজ গুপ্ত। এরপরেই কিন্তু তদন্ত করতে গিয়ে পুলিশের মনে একটা প্রশ্ন উঠছিল, সর্ষের মধ্যে কি ভূত আছে? এই সর্ষের মধ্যে ভূত তত্ত্ব কিন্তু ক্রমশ জোরালো হচ্ছিল। যত তদন্ত এগোচ্ছিল তত কিন্তু স্পষ্ট হচ্ছিল এই ভূতের উপস্থিতি। এবং সেই ভূতের সন্ধানে কলকাতা পুলিশ তদন্ত চালাতে গিয়েই দেখা যায় কিন্তু যে কলকাতা পুলিশের যারা পাসপোর্টের বিষয়টি দেখভাল করেন, যারা এসসিও সেকশনে আছেন, অর্থাৎ সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনে যারা কাজ করেন, তাদের মধ্যে যারা পাসপোর্ট সেকশনে, তাদের একাংশের যোগ থাকার সম্ভাবনা কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে এবং তাদের প্রত্যেকের ইনভলভমেন্ট খতিয়ে দেখেন গোয়েন্দারা। কলকাতা পুলিশের গোয়েন্দারা তদন্ত করতে গিয়ে কিন্তু চক্ষু ছানাবড়া হয়ে যায় যে দেখা যায় পাসপোর্ট সেকশনে অ্যাটাচ ছিলেন এমন কয়েকজনের ইনভলভমেন্ট এখানে রয়েছে। এবং তোমাকে বলে রাখি, এখনও কলকাতা পুলিশের একজন কনস্টেবলের ভূমিকা যেরকম গোয়েন্দাদের আতশ কাচের তলায় রয়েছে, পাশাপাশি আরও একজন সদ্য প্রাক্তন অফিসার, তার ভূমিকা কিন্তু উঠে আসে এবং তার বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই দেখা যায় তিনি সরাসরি যুক্ত ছিলেন এই ভুয়ো পাসপোর্ট জালিয়াতি চক্রে। এবং তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারের তরফে জানানো হচ্ছে তার নাম আব্দুল হাই। তিনি বসিরহাট এলাকার বাসিন্দা, অশোকনগর থানা এলাকার বাসিন্দা, হাবড়া এলাকার, এবং তার বাড়ি থেকে গতকাল তাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ যেটা জানাচ্ছে, গতকাল রাত 11টা নাগাদ তার বাড়িতে একটি তল্লাশি অভিযান চালানো হয় লালবাজারের তরফে এবং সেই তল্লাশি অভিযান চালিয়ে আব্দুল হাইকে গ্রেপ্তার করা হয়েছে। কে এই আব্দুল হাই? শুনলে তুমি অবাক হবে, তিনি কিন্তু কলকাতা পুলিশের পাসপোর্ট সেকশনে কর্মরত ছিলেন। তিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক ছিলেন। গত বছর তিনি রিটায়ার করেছেন। গত বছর নিজের চাকরি থেকে অবসর নিয়েছেন এই আব্দুল বাবু এবং তিনি সাব ইন্সপেক্টর পদমর্যাদা থেকে তিনি রিটায়ার করেছিলেন। এবং কলকাতা পুলিশের যে ইউনিট পাসপোর্ট নিয়ে কাজ করেন, অর্থাৎ এসসিও বা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন, তাদের যে পাসপোর্ট সেকশন আছে, সেই পাসপোর্ট সেকশনেই তিনি তার পোস্টিং ছিল এই আব্দুল হাইয়ের। এবং তিনি তার রিটায়ারমেন্টের শেষ দিন পর্যন্ত সেখানেই কাজ করেছিলেন এবং গত বছর তিনি রিটায়ার করেন, অবসর নেন চাকরি থেকে। এবং জানা যায় যে তিনি যতদিন চাকরি করতেন সেই সময় কিন্তু তিনি বেআইনিভাবে পাসপোর্ট যে ছাড়া হতো তাতে তিনি যুক্ত ছিলেন। নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন আব্দুল হাই। পাসপোর্ট সেকশনের একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক হওয়ার সুবাদে তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি। এবং যেটা জানা যাচ্ছে যে এই মনোজ গুপ্ত সহ যে পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা পান্ডা ছিল, তারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের যে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজে সাহায্য করতেন এবং সেই কাজে মনোজ গুপ্ত এবং তার যে সহযোগী রয়েছেন, এই চক্রে যারা রয়েছেন, সেই সদস্যদের পুলিশের তরফে সাহায্য করতেন এই আব্দুল হাই, এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্রে। যেটা সূত্রের আরও দাবি,
তিনি টাকার বিনিময়ে পুলিশ ভেরিফিকেশন পাস করে দিতেন, পাশাপাশি পাসপোর্ট ভেরিফিকেশনে পুলিশের যে ভূমিকা সেই দিকটা দেখে নিতেন এই আব্দুল হাই। যেহেতু পাসপোর্ট সেকশনে ছিলেন, তিনি পুলিশের তরফে সব রকম সহযোগিতা করতেন পাসপোর্ট জালিয়াতি চক্রের অন্যতম যারা পান্ডা ছিলেন তাদের, এবং টাকার বিনিময়ে সেটা করতেন। তিনি কত টাকা করে নিতেন সেটা এখনো স্পষ্ট নয়, তবে বিভিন্ন সূত্রের দাবি 20 থেকে 30,000 টাকা করে তিনি নিতেন পার পাসপোর্ট। এই প্রত্যেকটা পাসপোর্ট ভেরিফিকেশন করে দেওয়ার জন্য তিনি টাকা নিতেন, এবং সেই টাকার বিনিময়ে বেআইনি পাসপোর্টে তিনি সিলমোহর দিতেন, তিনি ভেরিফিকেশন করে দিতেন বলে কিন্তু পুলিশ সূত্রে দাবি। এবং সেখান থেকে কিন্তু পাসপোর্ট তৈরি হয়ে যেত, যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করে যারা ভারতে আসতেন সেই অনুপ্রবেশকারীদের বেআইনিভাবে ভুয়ো পদ্ধতিতে বা যারা পাসপোর্ট তৈরি করে দিতেন, সেই যে পদ্ধতি, সেই পদ্ধতিতে যাদের ইন্ধন রয়েছে, যাদের ইনভলভমেন্ট রয়েছে, তাদের মধ্যে কিন্তু এই আব্দুল হাইয়ের ইনভলভমেন্টও অন্যতম। কারণ তিনি পুলিশ ভেরিফিকেশনে সম্পূর্ণ সাহায্য করতেন, তিনি পুলিশের দিক থেকে তাদের সহযোগিতা করতেন টাকার বিনিময়ে। ফলে তিনি সমান অপরাধ করেছেন বলে মনে করেন গোয়েন্দারা। যখন পাসপোর্টের জন্য কেউ আবেদন করে, তারপরে যে পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে, সেটা পোস্ট অফিস বা পাসপোর্ট সেবা কেন্দ্রে কিন্তু সেখানে ডকুমেন্ট প্রডিউস করতে হয়। যিনি পাসপোর্টের আবেদনকারী তাকে সমস্ত ডকুমেন্ট প্রডিউস করতে হবে, সেখানে সমস্ত ডকুমেন্টের ভেরিফিকেশন হয়। তবে তুমি জানো, এই যে পাসপোর্ট জালিয়াতি চক্র, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে সবসময় কিন্তু তারা পাসপোর্ট সেবা কেন্দ্রের মাধ্যমে যেত না, কখনো কখনো তারা পাসপোর্ট সেবা কেন্দ্রের মাধ্যমে আসতো এবং পুলিশ ভেরিফিকেশনটা তারা টাকার বিনিময়ে প্রভাবিত করতো। আবার কখনো তারা বিভিন্ন পোস্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সেই পাসপোর্ট হুবহু তারা ডুপ্লিকেট করতো, এবং সেখানে কিন্তু তাদের ছবি লাগিয়ে পাসপোর্ট নাম্বারটা এক রেখে সম্পূর্ণভাবে পাসপোর্ট ডুপ্লিকেট করা হতো। এরকম 2 মোডাস অপারেন্ডি এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তদন্তে উঠে এসেছে। কিছুদিন আগে কলকাতা পুলিশ সূত্রে আমরা একটা ডকুমেন্ট পেয়েছি হাতে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে 2018 সালে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের তরফে একটি নোটিফিকেশন জারি করা হয়। সেই নোটিফিকেশনটা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে বলা হচ্ছে পুলিশ সূত্রে। তার কারণ, যে পাসপোর্ট জালিয়াতি চক্রের তদন্ত করতে গিয়ে কলকাতা পুলিশের দিকে কিন্তু অভিযোগের আঙুল ফিরে এসেছিল। তার কারণ, পাসপোর্ট যখন বানানো হয় তখন পুলিশকে কিন্তু সেই পাসপোর্ট এর পাওয়ার আগে ভেরিফাই করতে হয়। পুলিশ ভেরিফিকেশন প্রসেসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস, এবং সেই প্রসেস কি করে পাস হয়ে যাচ্ছে, তাহলে কি পুলিশের একাংশের যোগ রয়েছে? এই অভিযোগ যখন পুলিশের দিকে উঠতে শুরু করে, সেই সময় পুলিশ সূত্রে আমরা একটা ডকুমেন্ট হাতে পাই। সেইখানে কিন্তু বলা হচ্ছে যে বিদেশ মন্ত্রকের তরফে বলা হচ্ছে কলকাতা পুলিশ বা যে কোনো পুলিশ আবেদনকারীর বাড়িতে যেতে পারবে না, তাকে ডাকতে পারবে না, তার বাড়ির অ্যাড্রেস ভেরিফাই করতে পারবে না, সেগুলো কোনো প্রয়োজন নেই। এবং একাধিক জিনিস বলা হচ্ছে। এবং ক্যামেরা পার্সন তাপস বড়িকে বলবো, যদি সম্ভব হয় এই ডকুমেন্টটা দেখানোর জন্য, যে ডকুমেন্টের ছবিটা তোমাকে মোবাইল থেকে দেখাচ্ছি, 2018 সালে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা, একটি ক্ল্যারিফিকেশন বলা ভালো, সে একটি ক্ল্যারিফিকেশন জারি করা হয়। এবং সেই ক্ল্যারিফিকেশনে কিন্তু দাবি করা হয় যে পুলিশকে কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য আবেদনকারীর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই, আবেদনকারীর অ্যাড্রেস ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, ফলো করুন হোয়াটসঅ্যাপ চ্যানেল।